হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ বৃষ্টি। আজকে মালয়েশিয়া নিয়ে এটা আমার দ্বিতীয় ব্লগ। এর মালয়েশিয়া ভ্রমণের আগের পর্বটি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। মালয়েশিয়া আসলে এই হানিফা সুপার মার্কেটটা বাঙালিদের যেতেই হবে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। হানিফা সুপার মার্কেট নিয়ে অনেক ব্লগ দেখেছি বা এখানে জিনিস সম্পর্কে অনেকের কাছ থেকে শুনেছি যে এখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। তাই আমরাও চলে গেলাম হানিফা সুপার মার্কেটে এবং সেখান থেকে দেশের জন্য টুকিটাকি প্রয়োজনীয় যে কেনাকাটা আমরা শপিং করে নিলাম। তারপর চলে আসলাম আমরা আমাদের হোটেলে। এটা ছিল আমাদের হোটেলের ব্রেকফাস্ট এরিয়া প্রণাম সুইমিং পুল। মর্নিংয়ের যে বুফে ব্রেকফাস্টটা এই সুইমিং পুলের পাশেই সার্ভ করা হয়ে থাকে। দুপুরে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম একটা অ্যারাবিক রেস্টুরেন্টে। আমাদের অ্যারাবিক খাবারটা খুবই বেশি পছন্দের, তাই আমরা বাঙালি খাবার থেকে অ্যারাবিক ফুডটা খুঁজে খাওয়ার চেষ্টা করি বেশি। তারপরে খাবারটা শেষ করে আমরা কিছু দূর হাঁটছিলাম। হেঁটে হেঁটে শহরটা এক্সপ্লোর করতে করতে এই মলটা পেয়ে গেলাম। মলটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু এখানে প্রচুর সেল চলছিল। মলের নিচে একটা সুপার মার্কেট সহ আরও অনেক ধরনের মার্কেট ছিল। আমরা ঘুরে ঘুরে সবকিছু এক্সপ্লোর করার ট্রাই করছিলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসলো, আর সন্ধ্যার থেকে মালয়েশিয়ার শহরটা আরও বেশি সুন্দর লাগে। লাইট এবং আলোর ঝলমলে খুবই সুন্দর একটা রূপ নেয় এই শহরের। টুইন টাওয়ারের পাশ দিয়ে ক্রস করছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল। এই এলাকাটা এমনিতেই একটু বেশি জাঁকজমক। আবারও চলে গেলাম আমরা টুইন টাওয়ারের কাছে। আর এখানে গেলে ছবি তোলার জন্য অসংখ্য ফটোগ্রাফার পাওয়া যায়। তারা 30 রিঙ্গিত থেকে 100 রিঙ্গিত যার কাছ থেকে যেরকম পারে সেভাবে নিয়ে আপনাকে সুন্দর ছবি তুলে দিতে পারে। তারপর চলে আসলাম আমরা আমাদের হোটেলে। আর এই যে আজকে আমি সিটি ভিউ রুমটা ফাইনালি পেয়ে গিয়েছি। রুম থেকে রাতের মালয়েশিয়াটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এর আগের দিন আমি এই ভিউটাই চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি পাইনি। পরের দিন অবশ্য আমাকে আপগ্রেড করে দিয়ে দেওয়া হয়েছে। পুরো বিছানা থেকে রাতের জলজলে মালয়েশিয়া শহরটা দেখছিলাম। পরের দিন সকালবেলা আমরা বের হয়ে গেলাম গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকেই একটা গাড়ি বুকিং নিয়ে নিয়েছিলাম। 400 রিঙ্গিতের মতো পড়েছিল। গাড়িটা সারাদিন আমাদের সাথে ছিল। আর এর মাঝে বিভিন্ন ভিউ পয়েন্টে গাড়ি থামিয়ে আমাদেরকে দেখাচ্ছিল। এখানে মালয়েশিয়া আসে না খুব কমই লোক আছে। এই জায়গাটার নাম মূলত বাতু কেভ। এখানে হিন্দু ধর্মীয় অবলম্বীরা মূলত পূজার জন্য আসে, আর বাকি সবাই আসে এখানে ঘোরার জন্য। এখানের যে কালারফুল সিঁড়িটা, এটা ইনস্টাগ্রামের একটা হিট প্লেস। আর এখানে আসলে এই কবুতরকে খাওয়ানো এখানে সবারই একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। আসলে এই জিনিসটা খুবই বেশি মজা দেয়। আমরা যেহেতু হিন্দু ধর্মের না, তাই আমরা বাকি জিনিসগুলো এক্সপ্লোর করার ট্রাই করছিলাম। এরা আপনার হাত থেকে এসে খাবার খেয়ে যাবে। জিনিসগুলো খুবই মজাদায়ক। দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্যাংটিং হাইল্যান্ডে। নিচে আমরা গাড়ি রেখে উপরে চলে আসলাম কেবল কার রাইডের জন্য। আমাদের গাড়ির সাথে কেবল কারের যে টিকিটটা সেটা ফ্রি দেওয়া ছিল। 400 রিঙ্গিতে আমাদের কেবল কারের টিকিট এবং সারাদিনের সাথে গাড়ি, এবং যাতে যে কটা স্পট পড়বে সবগুলো স্পটে আমাদেরকে থামানোর কথা ছিল। কেবল কারের এই ভিউটা এক কথায় অসাধারণ, আপনার মনকে কেড়ে নেবে। এতটা সুন্দর, যত উপরে যেতে থাকবেন তত সৌন্দর্যগুলো আপনার মনকে মুগ্ধ করে দিবে। উপরে এটা বিশাল একটা ইনডোর এবং আউটডোর পার্ক দিয়ে আছে, সেই সাথে আছে অনেক হোটেল। ক্যাসিনোর জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত। মালয়েশিয়ার সর্বপ্রথম ক্যাসিনোও বলা যায়। এখানে ইনডোর অ্যাক্টিভিটিতেও অনেক ধরনের গেমিং রয়েছে। যারা আসে তারা এই গেমিংগুলোতে পার্টিসিপেট করে। অনেকে ঘুরে বেড়ায়, কেউ খেলে। আসলে এটাও একটা ক্যাসিনোর মতোই। আমরাও গেমটা প্রথমে বুঝতে পারিনি, আর এই গেমটা বুঝতে বুঝতেই আপনার পকেট থেকে খসে যাবে কয়েক গুণ টাকা। যাই হোক, এই হাঁসগুলো উঠিয়ে হাঁসগুলোর নিচে নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বারে যদি আপনার পয়েন্ট হয় তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা খেলনা বেছে নিতে পারবেন। বাট আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল, আমাদের পয়েন্ট কম ছিল। তাই দ্বিতীয়বার আর ট্রাই করতে চেলাম না। আমরা বাকি আর কি আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য ইনডোর
পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার বাচ্চা ছোট ছোট অনেকগুলো থিমে ট্রাই করে, বাট আমাদের লাক মনে হয় সেদিন আমাদের সাথে ছিল না, তাই আমরা কিছুই উঠাতে পারিনি। এই জায়গাটা বাচ্চাদের জন্য সাথে বড়দের জন্য সময় কাটানোর জন্য অনেকটা সময় নিয়ে থাকা যায়। এত রাইড, এত অ্যাক্টিভিটি, এত কিছু যে একটা দিনে কভার করা আসলে কষ্টসাধ্য। আমরা তারপর চলে গেলাম এই বিশাল জাম্পিং এরিয়াতে। এখানে বাচ্চাদের সাথে গার্ডিয়ানরাও অ্যালাউ, তাই বাচ্চার সাথে আমরাও কিছু সময় বাচ্চা হয়ে গেলাম। প্রত্যেকটা জাম্পিংয়ে উঠছিলাম। আসলে আমাদের ছোটবেলাটা তো এভাবে কাটেনি, তাই যখনই আমরা বাচ্চার সাথে এরকম কোনো কিছু করার সুযোগ পাই, সুযোগটা হাতছাড়া করতে যাই না। বড় হয়ে গেছি তাতে কি হয়েছে, বাচ্চাদের কিছু কিছু জিনিস তো বাচ্চার সাথে করাই যায়। যাই হোক, আমরা এখানে একটা ভালো সময় পার করে আবারও বেরিয়ে পড়লাম বের হওয়ার উদ্দেশ্যে। যেতে পথে আবার মনে হলো একটু খেলে যাই। তারপর আমরা ওখান থেকে লাঞ্চ শেষ করে বেরিয়ে দেখি মেঘে পুরোটা ঢেকে গিয়েছে। আসার সময় যেরকম ফকফকা পরিষ্কার ছিল, যাওয়ার সময় ঠিক ততটাই মেঘ দিয়ে ঢাকা ছিল এবং প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। যারা ক্যাংটিং হাইল্যান্ডে যাবেন অবশ্যই বলবো হালকা পাতলা শীতের কাপড় নিয়ে যেতে, কারণ এখানের ওয়েদারটা খুবই ঠান্ডা। নামার পরপরই পেয়ে যাবেন এরকম চকলেটের সুবিশাল একটা স্টোর। দেশে আসার জন্য বা প্রিয়জনের জন্য এখান থেকে চকলেট শপিংটা করে নিতে পারেন। তারপরে আমরা চলে আসলাম কুয়ালালামপুরে, পেট্রোনাস টাওয়ারটাকে শেষবারের মতো বাই বলতে, কারণ আজকে আমাদের মালয়েশিয়াতে শেষ রাত। আমাদের কিছু কেনাকাটা করা দরকার ছিল, দুটা লাগেজ কেনারও দরকার ছিল, তাই আমরা লাগেজ কিনে পেট্রোনাস টাওয়ারের নিচ দিয়ে ঘুরছিলাম। এরপর চলে গেলাম আমরা পিঠা ঘরে। আজকে একটু বাঙালি খাবার না খেলে যেন হয় না। এখানে বাঙালি খাবারের ভেরিয়েশনটা এত বেশি, মিষ্টি থেকে শুরু করে সব ধরনের বাঙালি খাবারে ভরপুর, যা হয়তো কোনো বাংলাদেশের রেস্টুরেন্টও আমরা পাবো না। এবং পরিবেশটাও সেই সাথে অনেক সুন্দর। সুন্দর একটা ডিনার শেষ করে আমরা আবার চলে আসলাম আমাদের হোটেলে। আজকে মালয়েশিয়াতে আমাদের শেষ দিন, তাই সকাল সকাল দেরি না করে বেরিয়ে পড়লাম আর কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য। সাথে যেহেতু বাচ্চা আছে, তাই ওকে নিয়ে আমরা চলে গেলাম একটা জু ভিজিট করার জন্য। বাচ্চা থাকলে অবশ্যই এসব জায়গায় বাচ্চাদের নিয়ে যাওয়া খুবই প্রয়োজনীয়। এতে ওদের যেমন মানসিক বিকাশও হয়, সেই সাথে অনেক কিছু শেখারও আছে। আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, তাই আমরা বিকালে ফ্লাইট তাড়াতাড়ি করে জুটা ভিজিট করার জন্য ঢুকে পড়লাম। ভিতর থেকেই টিকিট নিতে হয়, বাট টিকিট কাউন্টারে বাচ্চাদের অ্যালাউ নেই। আমাদের পার পারসন টিকিট পড়েছিল 70 রিঙ্গিতের মতো। হাতে এভাবে করে ব্যান্ড দিয়ে দিয়ে তারপর ঢুকে পড়লাম জুটা ভিজিট করার জন্য। এক কথায় অসাধারণ সুন্দর ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু যে বলে বোঝানোর মতো না। আমাদের হাতে সময় নেই, তাই আমরা খুঁজছিলাম একটা বাগি হলে আমরা পুরোটা জু অল্প সময়ের মধ্যে ভিজিট করে ফিরে আসতে পারবো। যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই হেঁটে হেঁটে ঘুরবেন, অনেক কিছু দেখার আছে। এতটা সুন্দর যে আসলে পশু পাখির সাথে সাথে এখানে পরিবেশ, গাছ এত সুন্দর করে দেয়া আছে যে মনে হবে সারাটা দিন এখানে কাটিয়ে দেওয়া যায়। তাই অবশ্যই যারা যাবেন আমাদের মতো অল্প সময় না নিয়ে একটা পুরো দিনের সময় নিয়ে বাচ্চা নিয়ে চলে যাবেন। আমরা বাগিতে করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওরা সব ওপেনলি ছিল। আমি যাচ্ছি, আমার পাশ দিয়ে এরকম একটা পাখি হেঁটে যাচ্ছে, ব্যাপারটা কতটা সুন্দর না, খুবই ভালো লাগছিল। এবং কিছু কিছু স্পটে আমাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছিল, আমরা নেমে নেমে ঘুরছিলাম আর দেখছিলাম। এই যে সে আবারও এসে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার এই জিনিসটা খুবই বেশি ভালো লাগছে। সকাল সকাল দেখলাম ওরা হাতিগুলোকে হলুদ মাখিয়ে গোসল করিয়ে নেয়। আমরা যখন গিয়েছিলাম তখন ওদের গোসলের সময় ছিল। আমরা মূলত এসেছিলাম পান্ডা দেখার জন্য, বাট আমাদের ভাগ্যটা খারাপ ছিল, পান্ডাটাকে নাকি চায়না পাঠানো হয়েছে। এই জায়গাটা এসে মনে হচ্ছিল যে পুরো নিউজিল্যান্ডের মতো। পান্ডা ছিল না তাতে কি, পান্ডা শপ তো ঘোরা যায়। তাই আমরা পান্ডা শপে ঢুকে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। অরিজিনাল পান্ডা না পেলেও আমার মেয়ে একটা পান্ডা টেডি কিনে নিয়েছে।
তারপরে আমরা এই জায়গাটা দেখছিলাম। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, ওই দূরের জিরাফ, পিছনে পাহাড়। আমার এত বেশি ভালো লাগছিল এই পরিবেশটা যে বলে বোঝানোর মতো না। সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন ধরনের পশু পাখিগুলো। পান্ডা পাইনি তাতে কি হয়েছে, এই পেঙ্গুইনকে দেখে পান্ডা না পাওয়ার কষ্টটা যেন ভুলে গিয়েছি। একদম শেষের দিকে এসে রাখা ছিল এই ম্যাকাও পাখিগুলো। সব শেষ করে আমরা চলে আসলাম বার্জিয়াস টাইম স্কোয়ারে। শেষের অল্প কিছু কেনাকাটা বাকি ছিল, তাই তাড়াতাড়ি করে সেই কেনাকাটাগুলো শেষ করার জন্য চলে আসলাম। আর শেষবারের মতো বার্জিয়া টাইম স্কোয়ারটা ঘুরে দেখলাম। মালয়েশিয়ার সময়গুলোতে বার্জিয়াস টাইম স্কোয়ারে কয়েকবারই আসা হয়েছে। আর এই যে আইসক্রিমটা, এটা আমার খুবই পছন্দের একটা আইসক্রিম, বাস্কিন রবিন্স। আমি যদিও আইসক্রিম লাভার না, কিন্তু এই আইসক্রিমটা পেলে আমি কখনো ফেলে আসি না। এটা আমার খুব পছন্দের একটা আইসক্রিম। ওদের ডেকোরেশন, ফ্লেভার এবং টেস্ট টপ নচ। মালয়েশিয়া গেলে অবশ্যই এটা ট্রাই করবেন। এটা যদিও ইন্টারন্যাশনাল, সব দেশেই পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আমি এখন পর্যন্ত পাইনি। তারপর চলে গেলাম কিছু জুতা দেখার জন্য। এখানে ব্র্যান্ডের জুতাগুলোতে ভালোই পরিমাণে ডিসকাউন্ট দেওয়া ছিল। ওভারঅল সব ব্র্যান্ড মিলিয়ে এদের এখানে ছিল এবং ডিসকাউন্ট প্রাইসটাও দেখলাম খুব ভালো ছিল। আমরা টুকিটাকি কেনাকাটা শেষ করে তারপর কিছু চকলেট নিলাম এবং হোটেলে এসে চেক আউট করে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। মালয়েশিয়া ভ্রমণের জার্নিটা খুবই সুন্দর ছিল এবং দেশ হিসেবে মালয়েশিয়া অনেক বেশি সুন্দর। যদিও পুরো মালয়েশিয়া আমাদের ঘুরে দেখার সময় হয়নি, অবশ্যই নেক্সট টাইম আবার আসব। আস্তে আস্তে আমরা চলে আসলাম এয়ারপোর্টের দিকে। সন্ধ্যা নেমে এসেছিল, এয়ারপোর্টটা তখন অনেক বেশি সুন্দর লাগছিল। আমরা ইমিগ্রেশন শেষ করে তারপরে ডিউটি ফ্রির ভিতর দিয়ে ঘুরছিলাম। আমাদের হাতে যেহেতু কিছু সময় ছিল, তাই ঘুরে দেখছিলাম। এরপর মেট্রোতে করে আমাদের কাঙ্ক্ষিত গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চলে আসলাম আমাদের গেটে। আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট ছেড়ে দেবে বাংলাদেশের উদ্দেশ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।